সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। আগামীকালকে বাজেট উত্থাপিত হচ্ছে। এই বাজেট নিয়ে আর্থিক খাতে কি প্রত্যাশা থাকতে পারে, এই আর্থিক খাতে আসলে কি থাকছে, এই বিষয়টি নিয়ে জানার চেষ্টা করব এবং যতটুকু থাকছে তাতে আর্থিক খাতে যে একটি অস্থিরতা চলছে সেটি সুশৃঙ্খলতা আসবে কিনা সে বিষয়টি জানার চেষ্টা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অর্থনীতিবিদ, সাবেক বিএসএসির চেয়ারম্যান ও সচিব ফারুক আহমেদ সিদ্দিকী। স্যার, আপনাকে স্বাগত। আছেন দৈনিক সমকালের বিজনেস এডিটর জাকির হোসেন। জাকির ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি জাকির ভাই, আপনাকে দিয়েই শুরু করতে চাই যে আপনি তো এই বিজনেস সেক্টর নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন, সাংবাদিকতা করছেন। এই বাজেটে আসলে আর্থিক খাত যদি আলাদাভাবে বলেন, পুঁজিবাজারের জন্য মোট দাগে কি থাকছে এবং ব্যাংকিং সেক্টরের জন্য আসলে কি থাকছে, দাবিগুলো কি ছিল? আচ্ছা, কি থাকছে এটা এখন বলাটা এক ধরনের মানে মুশকিল। আমরা যতটুকু যেটা জানতে পেরেছি বিভিন্ন আর কি। গণমাধ্যমে রিপোর্টে দেখেছি এবং সাংবাদিকরা যা লিখেছেন তার ভিত্তিতে আমি যেটা বলতে পারি। হ্যাঁ, প্রথমেটা আসি, আমি শেয়ার বাজারের প্রশ্নেই আসি। হ্যাঁ, ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে যে একটা দাবি ছিল যে স্টক এক্সচেঞ্জের যে কর অবকাশ সুবিধা, যেটা 5 বছরে তাদের গ্রাজুয়ালি একটু কম কম করে দেওয়া ছিল গত বছরের বাজেটে, ওরা চাচ্ছে 5 বছরই তাদের 100 ভাগই দেওয়া হোক কর অবকাশ সুবিধা। হ্যাঁ, তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য এটা দরকার। আর ব্রোকারেজ কমিশনের পরে যেটা এআইটি, সেটা আরও কমাতে বলছে। আরেকটা আছে যে আপনার ক্যাপিটাল গেইনের ইয়েটা, আপনার ডিভিডেন্ডের উপরে যে ইয়েটা, সেটা হ্যাঁ ওটা এটা বাড়ানো, স্ল্যাবটা বাড়ানো। হ্যাঁ, তো আমার মনে হয় যে এই প্রস্তাবের উপরেও যদি সরকার কোনো সিদ্ধান্ত নেয়, বাজেটে কিছু থাকে, সেটা আলটিমেটলি পুঁজিবাজারের উপরে সাথে খুব ইতিবাচকভাবে যে একটা প্রভাব পড়বে এই ডিসিশনের কারণে, সেটা পড়ার কথা না। আর তাছাড়া এ ধরনের ছোটোখাটো ফিসকাল ইনসেন্টিভে যে পুঁজিবাজারের যে অবস্থা অনেক ঘুরিয়ে দেবে কিংবা মার্কেট অনেক পিক করবে, এরকম আমার মনে হয় না। আচ্ছা, আমি পুঁজিবাজারের বাইরে আসি। একটা বিষয় আমরা যেটা শুনছি যে কর্পোরেট করে হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে। এখন আমি দেখি যে কর্পোরেট কর এখন কি আছে। হ্যাঁ, গতবারের বাজেটে আপনার পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট কর, যেটা 42.5% ছিল, সেটা 40% করা হয়। আর যারা নন লিস্টেড তাদেরটা 42.5% থাকে। হ্যাঁ, কিন্তু নন লিস্টেড কিন্তু খুব বেশি আসলে আমাদের নাই। হ্যাঁ, যাই হোক, তো এইখানে একটা বাড়ানোর কথা আমরা একটা রিপোর্টে দেখছি। কিন্তু আমার মনে হয় যে এখন ব্যাংক, বিমা কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা, তাতে আমার মনে হয় যে কর্পোরেট কর বাড়ানো মনে হয় যৌক্তিক হবে না। আর একটা জিনিস আমি একটু বলবো যে এর আগের আমরা দেখেছি যে ডিভিডেন্টের উপরে, যে আপনি একটু ভালো ডিভিডেন্ড দিলেন, আপনি কর্পোরেট করে একটু ছাড় পাচ্ছেন। 30% ডিভিডেন্ড দিলে আপনি একটু রেয়ার পাচ্ছেন। গত বছর আবার আপনি যে ডিভিডেন্ড খুবই কম দিলেন, সেখানে আপনাকে একটা পেনাল্টি দেওয়া হচ্ছে। আমার মনে হয় এই নিয়মটা থাকা উচিত ছিল। জি স্যার, যে দাবিগুলোর কথা বলা হলো, আর ব্যাংকিং খাতে আমরা যেটা জানি যে সরকারি ব্যাংকগুলোর জন্য এবারও বরাদ্দ একটা রাখা হচ্ছে মূলধন ঘাটতি মেটানোর জন্য, সম্ভবত 2000 কোটি টাকা। তো এইটা যদি হয়, ব্যাংকিং খাতে কি সুশৃঙ্খলা ফিরবে? যে এখন অস্থিরতা বিরাজ করছে, বিশেষ করে ব্যাংকগুলো আমানত নিয়ে বসে আছে, আবার ঋণ দিতে পারছে না, আবার ব্যাংকগুলোর যে দুর্নীতির বিষয়গুলো এখনও তো দৃশ্যমান। ব্যাংকিং খাতে বর্তমানে যেটা ন্যাশনালাইজ সেক্টরে যে ব্যাংকিংগুলো, সেটা যে লুটপাট হয়েছে বিগত 2-3 বছরে আমরা দেখতে পেয়েছি সংবাদপত্রের মাধ্যমে, তাতে করে রিফাইন্যান্সিং ছাড়া তো এটা চলতে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু সেটা কত বছর, মানে প্রতি বছরই সেটা অন্য প্রশ্ন। কিন্তু যে অবস্থা, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হলো, এর জন্য দায়ী কে, তাদেরকে শাস্তি দেওয়া দরকার, এটা অবশ্যই। কিন্তু বর্তমানে যে অবস্থা, তাতে করে রিফাইন্যান্সিং না করে আপনার বন্ধ করে দিত তার ব্যাংকগুলো। ফলে গভর্নমেন্ট বাধ্য এটা রিফাইন্যান্সিং করতে এবং কিছু বাজেট বরাদ্দ এখানে রাখতে। কিন্তু সরকারের যে ব্যাংকিং সেক্টর, বিশেষ করে ন্যাশনালাইজ ব্যাংকিং সেক্টর, একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে গত কয়েক বছরে। বিশেষ করে একটা বেসিক ব্যাংকের মতো একটা ভালো সরকারি খাতের একটা ব্যাংক সম্পূর্ণ ডিস্ট্রয়েড হয়ে গেছে এবং এখানে ডিফল্ট আমি বলবো না, লুটপাট হয়ে গেছে। একইভাবে আমরা সোনালী ব্যাংকের কাহিনী জানি, অন্যান্য ন্যাশনালাইজ ব্যাংকের কাহিনী জানি, এবং এইগুলো সম্পর্কে কিন্তু দৃশ্যমান কাউকে শাস্তি দেওয়া হলো এটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। খুব গতি খুবই স্লো। হয়তো যারা যে পারসেপশন যে দায়ী, তাকে হয়তো মানে চার্জশিটই করা হচ্ছে না, এই ধরনের একটা গোজামিল দিয়ে চলছে। সুতরাং
যখন আমি সরকারি রিফাইন্যান্সিং করছি, এটা কিন্তু ট্যাক্স পেয়ার্স মানি দিয়ে আমি রিফাইন্যান্সিং করছি, অর্থাৎ মানুষ টাকা নিয়ে মেরে দিয়ে চলে যাচ্ছে, লুটপাট করে যাচ্ছে ব্যাংক, আর সেই টাকাটা আমাদের দরিদ্র, বিশেষ করে ইনডাইরেক্ট ট্যাক্স আমাদের বেশি, দরিদ্র লোকজনের বেশি দেয়, তারা এই টাকাটা ফাইন্যান্সিং করে ব্যাংক চালাচ্ছে। এই অবস্থা তো গ্রহণযোগ্য না। ইট মাস্ট কাম টু অ্যান এন্ড। আচ্ছা, পুঁজিবাজারের যদি দিকে আসেন, পুঁজিবাজারের অনেক দাবির মধ্যে একটা ছিল যে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন থেকে যে একটি ফান্ডের কথা, যে ফান্ডটি যে নেগেটিভ ইকুইটির কম সুদে দেওয়ার ব্যাপারে, সেটি সম্ভবত আমরা এখন পর্যন্ত জানি সেটি হচ্ছে না। তো আর জাকির ভাই যে কথাগুলো বললেন, এগুলো হলেও তো কোনো ইতিবাচক প্রভাব পড়বে না। তাহলে যেটা এক্সচেঞ্জে ট্যাক্স হলিডেতে এটা সাধারণ বিনিয়োগকারীদের কিছু যায় আসে না। এবং এক্সচেঞ্জে ট্যাক্স হলিডে যদি দেওয়া হয়, আগে একটা কথা মনে রাখতে হবে, আগে ব্রোকাররা শুধুমাত্র কমিশন পেত, কেনা বেচার উপরে কমিশন পেত ব্রোকার হাউস থেকে। এখন কিন্তু ওই ব্রোকাররা আবার এক্সচেঞ্জের মালিকও আফটার ডিমিউচুয়ালাইজেশন। সুতরাং এক্সচেঞ্জের প্রফিট হলে বা ট্যাক্স মাফ করলে যদি ডিভিডেন্ড বেড়ে যায়, সেটার অংশ তারাই পাবেন। সুতরাং কর অবকাশ দেওয়ার আগে সরকারকে চিন্তা করতে হবে যে এই বেনিফিটটা আমরা ব্রোকারদেরকে কেন দিব। একটা শর্তে দেওয়া যেতে পারে, সেটা হলো যে কর অবকাশ দেওয়ার ফলে যে অর্থটা সেভ হলো, সেই অর্থটা এই এক্সচেঞ্জ উন্নয়ন খাতেই ব্যয় করতে হবে, এটা ডিভিডেন্ড হিসেবে দেওয়া যাবে না। এ ধরনের একটা শর্ত দিয়ে আমার মনে হয় করা যায়। আর নেগেটিভ অ্যাকাউন্টের যে কথাটা বলেছেন, আমি তো বহুদিন থেকে বলছি, আপনাদের এখনো আগে বলেছি, যেটা বাজারের একটা বড় ধরনের সমস্যা, যেটা সমাধান করতে কেউ এগিয়ে আসছে না। এখন এই নেগেটিভ হাজার হাজার নেগেটিভ অ্যাকাউন্ট থাকার ফলে একটা বিপুল সংখ্যক বিনিয়োগকারীরা কার্যত আইডল হয়ে গেছে, তারা তাদের অ্যাকাউন্টগুলো চালাতে পারছেন না। এবং বড় বড় বেশ কিছু ব্রোকার হাউস এবং বেশ কিছু মার্চেন্ট ব্যাংকস ফাইন্যান্সিয়ালি ক্রিপলড হয়ে গেছে। তারা মার্জিনও দিতে নিজস্ব মার্জিনও দিতে পারছেন না, নিজস্ব পোর্টফোলিও বিল্ড আপ করতে পারছে না। স্যার, বাজেট আসলে প্রতি বছর দেখা যায় ক্যাপিটাল মার্কেট একটি মানে অস্থিরতা তৈরি হয়, বিশেষ করে অনেক আশা থাকে, বিশেষ করে বিনিয়োগকারীদের আশাটা থাকে, এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন কিংবা স্টক এক্সচেঞ্জ থেকেও সংবাদ সম্মেলন করে এমন মানে দাবি দাওয়া তোলা হয় যাতে বাজেটে কিছু করলেই বাজার ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে এটা কখনোই হয় না। কিংবা এবছরও আপনারা যেটি বললেন যে এবছরও যে দাবি দেওয়া আছে সেগুলো পূরণ করলেও বাজারে তেমন কোনো পরিবর্তন আসবে না। তো এই বাজারের যে এখন অবস্থা পুঁজি বাজারে, সেটি আসলে সমস্যাগুলো নিয়ে অনেক বলা হয়েছে, সমস্যাগুলো সমাধান হচ্ছে না, কিংবা যেসব সমস্যা বলা হয় সেগুলোও যে প্রকৃত সমস্যা কিনা সেটি নিয়েও প্রশ্ন আছে। তাহলে এর শেষ কোথায়? মানে বাজার তো একটা সময় না একটা সময় ঠিক হবে, কিন্তু একটা তো মানুষ বুঝতে পারবে যে বাজার ঠিকের দিকে যাচ্ছে, সেই সময়টা কবে আসবে? এটা তো কেউ বলার পক্ষে মুশকিল। তবে আমরা যদি দেখি যে 3 বছর আগে বাজার কেমন ছিল, সে তুলনায় এখন কিন্তু বাজার অনেক ব্যালেন্সড, বাজারে অস্থিরতা অনেক কমে গেছে, বাজার মোটামুটি এখন একটা প্রেডিক্টেবল মার্কেট হয়েছে। আগে যেরকম একদিন দাম সাংঘাতিকভাবে বেড়ে যেত, পরের দিন আবার 200 পয়েন্ট কমে যেত, সেই জিনিসটা কিন্তু প্রায় 2 বছর থেকে নাই। এবং বাজারে আমি এটা আগেও বলেছি, এখনও বলি যে বাজার যতটা হতাশা সৃষ্টি করছে মানুষের, এতটা হতাশ হওয়ার মতো বাজার কিন্তু এটা নয়। এবং ইন্ডেক্স যেটা আমরা বলছি যে 4300 বা 4400 নেমে গেছে, এটার কারণ আমি আগেও বলেছি যে ব্যাংকিং সেক্টরের দাম কিন্তু মানে অযৌক্তিকভাবে খুব পড়ে গেছে, যে ফেস ভ্যালুর নিচে বোধহয় 7টা-8টা ব্যাংকের দাম পড়ে গেছে। এবং আমরা জানি ব্যাংকিং সেক্টর কিন্তু টোটাল মার্কেট ক্যাপের একটা বিরাট অংশ জুড়ে আছে। সেখানে যদি দাম 7 টাকা 8 টাকা হয় ফেস ভ্যালুর নিচে, বা বেশিরভাগ ব্যাংকের দাম 15 টাকা 16 টাকা হয়, তাহলে সার্বিকভাবে এটা কিন্তু ওভারঅল মার্কেটের ইন্ডেক্সকে প্রভাব সৃষ্টি করছে। ব্যাংকিং সেক্টর যদি ঠিক থাকতো, মনে করেন 3 বছর আগে ব্যাংকিং সেক্টরের যে দাম ছিল, এটা যদি থাকতো, আমার মনে হয় হিসাব করলে দেখা যাবে 5000-এর উপরে ইন্ডেক্স দেখা যেত। আপনি বলেন ঠিক থাকো, 3 বছর আগে যদি আমরা দেখি মানে অ্যাভারেজ ব্যাংকগুলোর পেইড আপ ছিল 500-600 কোটি টাকা, এখন মানে 1000 কোটি টাকার উপরে সবগুলোরই বেশিরভাগই। তো এই অবস্থায় যে পরিমাণে সাপ্লাই বেড়েছে ব্যাংকগুলোর,
আবার মার্কেটে যে পরিমাণে অন্য শেয়ার বেড়েছে তালিকাভুক্তির মাধ্যমে, আমরা যদি 2010-এর বাজার যে কয়টা কোম্পানি ছিল লিস্টেড, তা সবগুলোর পেইড আপ ছিল 23,000 কোটি টাকা, আর এখন সবগুলোর পেইড আপ হয়েছে 66,000 কোটি টাকা, তার মানে অলমোস্ট 3 গুণ। তো এই অবস্থায় স্যার আসলে ডিমান্ড তো নাই, তো স্বাভাবিকভাবে পড়বে। না, সে তো স্বাভাবিকভাবে, আমি সেটা বলছি না, অস্বাভাবিক কিছু আমি বলছি না, তবে যেই লেভেলে পড়েছে, এটা একটা ব্যাংক যে সে 15 বছর 20 বছর ধরে ব্যবসা করছে, প্রচুর অ্যাসেট আছে, তাদের দাম 7 টাকা হয়ে যাচ্ছে, 8 টাকা হয়ে যাচ্ছে, আমার মনে হয় এখানে কিছুটা অযৌক্তিক ভাবে হচ্ছে। ওভারঅল ব্যাংকিং সেক্টরে এতটা পড়ার কোনো কারণ আমি দেখি না, বাট পড়ার কারণ আছে অবশ্যই, কারণ ব্যাংকিং সেক্টরে কিন্তু প্রফিটও কমে গেছে অনেক। এক হচ্ছে আর্নিং পার শেয়ার অনেক কমে গেছে, অ্যাজ ইউ সেড যে ক্যাপিটাল অ্যাডুকেসির জন্য প্রতিটি ব্যাংক ক্যাপিটাল বাড়াতে হয়েছে তাদের। পক্ষান্তরে তাদের অ্যাসেট কোয়ালিটি, মানে তারা যে লোন দিয়েছে, এখানে দেখা যাচ্ছে যে প্রচুর ব্যাড অ্যাসেট আছে, লোনগুলো সঠিকভাবে দেওয়া হয়নি, যার জন্য রিকভার করতে পারছে না। এবং এখন রেগুলেটরি মেজার ব্যাসেল 2 এবং নাও ব্যাসেল 3, এর ফলে প্রভিশনিং যে ব্যাড লোন দেওয়ার ফলে যে ব্যাংকে প্রভিশনিং করতে হয়, এটা অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে, যার ফলে কিন্তু প্রফিট আগের মতো অপারেটিং প্রফিট দেখা যাচ্ছে অনেক, কিন্তু নেট প্রফিটে আসলে প্রভিশনিং প্রপারলি করার পরে নেট প্রফিটটা অনেক কমে যাচ্ছে। এর ফলে ব্যাংকিং সেক্টরে একটা ওভারঅল এফেক্ট হচ্ছে, প্লাস আপনার অলস টাকা পড়ে আছে ব্যাংকে। আমরা জানি যে গত 4-5 বছর ধরে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট জিডিপির মোটামুটি 22% ঘুরপাক খাচ্ছে, এটার কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। পাবলিক এক্সপেন্ডিচার বহু বাড়িয়ে দিয়ে, পাবলিক সেক্টরের এডিপি সাইজ বহু বাড়িয়ে দিয়েও প্রাইভেট সেক্টরকে কিন্তু বুস্ট আপ করা যাচ্ছে না। এবং আমি একটু যদি ঘুরিয়ে বলি, আমার মনে হয় বাজেটের সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টকে কীভাবে বৃদ্ধি করা যায় সেটার একটা কৌশল নির্ধারণ করা। কারণ প্রাইভেট সেক্টরকে ইনভেস্টমেন্ট যদি আমরা বাড়াতে না পারি, তাহলে স্টক মার্কেটেও কিন্তু এটার এফেক্ট আসবে, সার্বিকভাবে অর্থনৈতিক এফেক্ট আসবে, এবং কর্মসংস্থান সৃষ্টি হবে না, যেটা কিন্তু আমরা গত 2 বছর থেকে অলরেডি দেখছি যে যথাযথ কর্মসংস্থান হচ্ছে না, ড্রপ করছে। এর একটা প্রধান কারণ হচ্ছে আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কমলে ব্যাংকের প্রফিটও কমে যাবে, ব্যাংকের প্রফিট কমলে ওভারঅল ক্যাপিটাল মার্কেট এফেক্ট হবে। এগুলো সব তো একটা চেইন। জাকির ভাই, এই বাজারের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা কিন্তু টিকে থাকার চেষ্টা করছেন, হয়তো দীর্ঘমেয়াদে বিনিয়োগ করছেন, আবার দেখা যায় দীর্ঘমেয়াদে করেও ব্যাংকের মতো শেয়ারে যখন ফেস ভ্যালু নিচে চলে যায় তখন কিন্তু বিক্রি করে আবার অন্যটায় যাচ্ছেন, ডে ট্রেডিংয়ে কিছু থাকছেন। টিকে থাকার যে চেষ্টা, বিনিয়োগকারীদের জন্য যদি আপনি পরামর্শ দেন, সেটি হচ্ছে যে তারা আসলে দেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোন সেক্টরগুলোর প্রতি একটু নজর দিবেন। আপনি যদি ফার্মাসিউটিক্যালসে দেখেন, স্বাভাবিকভাবে এটার গ্রোথ ভালো, এরকম যদি সেক্টরগুলোর আপনার বিশ্লেষণ থাকে যেগুলোতে বিনিয়োগ করলে তুলনামূলক কম লোকসান হয়ে কিছুটা মুনাফার পেতে পারেন। এরকম এই পরিস্থিতি আসলে বলা মুশকিল যে কোন সেক্টরে বিনিয়োগ করা উচিত, কারণ ওভারঅল শেয়ার বাজারের আমরা যা দেখছি, ওই সেক্টরের প্রসপেক্ট ভালো থাকলেও যে ওই সেক্টরই শেয়ার বাজারে খুব ভালো করতেছে সেটার রিলেশনটা আমরা খুব আবার দেখি না। সেক্ষেত্রে আপনি যে সেক্টরের কথা বললেন, ফার্মার প্রসপেক্ট তো আছেই। আপনি হয়তো জানেন যে আমাদের বিশ্ব বাণিজ্য সংস্থায় আপনার যে ওই মেধাস্বত্ব আইনের যে বাধ্যবাধকতা ফার্মা সেক্টরে, ওখানে ওয়েভারটা আরও কয়েক বছর বাড়ানো হয়েছে। হ্যাঁ, এটা একটা ফার্মার জন্য ভালো খবর। ফার্মার এক্সপোর্টের এরিয়াটা বাড়তেছে, সেটাও ভালো খবর। আপনি যদি দেখেন ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টরও কিন্তু যদিও স্যার যেটা বলছিলেন যে আন্ডার ভ্যালুড, কিন্তু যদি আপনি আবার ওদের নেট অ্যাসেট দেখেন কিংবা একটা প্রতিষ্ঠানের দেখেন, বেস দেখেন, তাহলে কিন্তু ব্যাংকগুলো খারাপ না। আপনি অনেক সময় দেখবেন যে খুবই ভুইপোড় টাইপের কোম্পানি, তার তেমন কোনো কিছু ঠিকানা নাই, হঠাৎ করে দেখবেন যে একদিন 10% দর বেড়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে ফোন আছে, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমি চট্টগ্রাম থেকে রিয়াদ বলছি। আচ্ছা, আপনার প্রতি বছর বাজেট আসলে আপনার বাজেটের ডিভিডেন্ডের জন্য 50,000 1 লাখ টাকা ডিভিডেন্ড ট্যাক্স এক্সেম্পশনের জন্য আপনার ডিমান্ড করা হয়, কিন্তু এটা তো ক্ষুদ্র বিনিয়োগকারীদের কোনো কাজে আসে না।
এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা 100 টাকা 500 টাকা ক্যাশ ডিভিডেন্ড পেলে এরপর এটার উপর 15% ট্যাক্স ডিডাক্ট সোর্স কাটা হয়। তো এটার জন্য আপনার 5,000 টাকা বা 10,000 টাকা পর্যন্ত ডিভিডেন্ডকে আপনার ট্যাক্স ডিডাক্ট সোর্সের বাইরে রাখলে এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাজে আসতো। জি, ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা নিয়ে একটু আগে আমরা আলোচনা করেছি, কিন্তু এটা আসলে কে দেখবে স্যার, আপনি যদি বলেন না, এটা দেখবে কে? এটা কিন্তু বহুবার বলছি আপনাদেরকে, অনেক অনুষ্ঠানে বলেছি যে এই যে প্রতি বছর 25,000 নাই বা 30,000 করা হোক, 40,000 করা হোক, আসলে যে টেলিফোন করেছেন উনি যথার্থ একেবারে সত্য কথা বলেছেন, মূল সমস্যাটা ধরেছেন যে এতে করে ক্ষুদ্র বিনিয়োগকারী কোনো লাভই হয় না। তার কারণ পাচ্ছে না তো তারা, তার কেটে কারণ রাখছে, কেউ 100 কোনো টাকা হলো কোম্পানি কেটে যদি রাখছে। 1,000 টাকা ডিভিডেন্ডও দেয়, সে কিন্তু 10% বা 15% যাই হোক সেটা কেটে রাখছে, সোর্সে কেটে রেখে এক সোর্স দিচ্ছে। এখন যারা ট্যাক্স পেয়ার রেগুলার ট্যাক্স দেন তারা হয়তো অ্যাডজাস্ট করতে পারছেন, কিন্তু যারা খুব ক্ষুদ্র বিনিয়োগকারী তারা তো এটা অ্যাডজাস্ট করতে পারছেন না। তাদের কি করতে হচ্ছে? তাদেরকে রিফান্ডের জন্য এনবিআরে যেতে হবে, যে ওখান থেকে রিফান্ড নিয়ে আসতে হবে। যেমন আমরা জানি বা বাস্তবতা হলো এটা প্রায় অসম্ভব। সুতরাং এখানে 20,000 টাকা এক্সামশন দেওয়া হলো না 25,000 টাকা। স্যার এই জিনিসটা স্যার আপনি যেটা বললেন এটা তো সবারই বোঝার কথা, এই সেক্টর নিয়ে যারা কাজ করেন, তাহলে তো এটা এটা সবাই বোঝে, পাচ্ছেন না, এটা তাহলে সবাই বোঝে, বিনিয়োগকারীদের সাথে একটা মানে এটা বোঝে সবাই, কেউ এটাকে অ্যাড্রেস করছে না প্রপারলি। কারণ এটাকে অ্যাড্রেস করতে হলে প্রপারলি শুভঙ্করের ফাঁকি এটা তাই, ব্যাপারটা অনেকটা তাই, মানে বড় অ্যাক্সেসের জন্য না, ক্ষুদ্র অ্যাক্সেসের জন্য কিছুই লাভ হয় না। এটাকে ওয়ার্কেবল করতে হলে কোনো ইজিলি একটা কোনো পদ্ধতি বের করতে হবে যাতে করে সুবিধাটা সেই উদ্যোগটা কে নিবে? সেই উদ্যোগটা অবশ্যই এসএসসি কে নিতে হবে, এবং এই জন্য এসএসসি কে এনবিআর এর সঙ্গে কথা বলতে হবে। এটা এসএসসি এবং এনবিআর মিলে একটা কৌশল বের করতে হবে যে কিভাবে এই সুবিধাটা সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিনিয়োগকারীদের প্রতি দেওয়া যায়। এই উদ্যোগটা কেউই নিচ্ছে না। আমরা জাকির ভাই, আপনি খেয়াল করে থাকবেন যে ডিএসসি সিএসসি থেকে মাঝে মধ্যে সংবাদ সম্মেলন করা হয়, বিএসসি তো করছে না। তো এই ডিএসসি সিএসসি কিন্তু এই যে সমস্যা আছে, এরকম আরও দু একটা সমস্যা অবশ্যই আছে। আপনি দেখেন যে ইন্টারেস্ট রেট এত কমেছে, ইন্টারেস্ট রেট কিন্তু সেই প্রত্যেকটা ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাঙ্কগুলো কিন্তু 18-20% করে নিচ্ছে। আবার অনেক ব্রোকারেজ হাউস কিছু এক্সট্রা চার্জ করছে। এটা আসলে তো করার কোনো নিয়ম নাই। এই বিষয়গুলো নিয়ে তো কখনো আমরা দেখি না ডিএসসি বা সিএসসি কোনো সংবাদ সম্মেলন কিংবা উদ্যোগ দেখি না। তাহলে আপনার বাজারটা আসলে ঠিক হবে কি করে? যে সমস্যাগুলো রয়ে গেছে সেগুলো সমাধানের কোনো কথা নেই, সেগুলো সমাধানের জন্য চেষ্টাও নেই। এবং যাদের স্যার যেটি বললেন যাদের দায়িত্ব, তারা তো সবাই, যেটা বিনিয়োগকারীদের একটি ধারণা যে বিএসসি শুধু আইপিও নিয়েই ব্যস্ত, আর কোনো কিছুই তাদের দেখার বিষয় না। এবং একটি কথা প্রচলিত, সেটি হচ্ছে বাজার খারাপ হলে বিএসসির কোনো কিছু আসে যায় না, কারণ বাজার 10 দিন খারাপ হলে 2 দিন ভালো হবে, ওই 2 দিনে বিএসসি একটা কমিশন মিটিং করে একটা আইপিও অনুমোদন দিবে। সবশেষ তার প্রমাণ গত সপ্তাহে একটা আইপিও দিয়েছে। যে বিনিয়োগকারী যে কথাগুলো বলছেন, ডিএসসির সামনে তারা মিছিল করছেন এবং এই কথাগুলোই বলছেন, আমরা বিভিন্ন সময় কভার করতে যে সেগুলোই কিন্তু হচ্ছে। আচ্ছা, আপনি যে সমস্যাটার কথা বললেন, এখন ব্রোকারেজ হাউস তো ব্রোকারেজ হাউজের কিংবা মার্চেন্ট ব্যাংকের মালিকানায় তো স্যার স্টক এক্সচেঞ্জের মালিকানায় যারা আছে ওনারাই তো এটার মালিকানায়। হ্যাঁ, তো আমার মনে হয় এখানে মূল দায়িত্ব হচ্ছে রেগুলেটরের, যাতে এইখানে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত হয়। ব্রোকারেজ হাউস যদি অস্বাভাবিক কোনো ইন্টারেস্ট চার্জ করে, হ্যাঁ, সেটাও দেখার দায়িত্ব রেগুলেটরের। না, এখানে মনে হয় ব্রোকার হাউস মানে ব্যাংক চার্জ করছে অ্যাকচুয়ালি। ব্যাংক অন্যান্য ক্ষেত্রে হয়তো 10% ইন্টারেস্টে লোন দিচ্ছে। ব্রোকারেজ হাউসগুলো, অনেক ব্রোকারেজ যারা ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি না, তারাও কিন্তু লোন দিচ্ছে, সবাই দিচ্ছে, তারাই ওই ইন্টারেস্টটা চার্জ করছে 18%, 20%। তারা ফান্ডটা কোথা থেকে পাচ্ছে? ব্যাংক থেকে। ব্যাংক থেকে আলটিমেটলি ব্যাংক। জি। তো যদি তাদেরকে ব্যাংককে 14% দিতে হয়, তো তাদের তো 16% চার্জ করতেই হবে। কমে আসছে স্যার। না না, আমি বলি ব্যাংক যে অন্যান্য সেক্টরে জি 10% এমন 9%-এও এখন লোন দিচ্ছে, সিঙ্গেল ফিগারও লোন দিচ্ছে। কিন্তু যখন তারা মার্চেন্ট ব্যাংকে লোন দিচ্ছে, তাদের নিজেদের সাবসিডিয়ারিকে লোন দিচ্ছে, বা অন্যান্য পুঁজিবাজারের সেক্টরে যখন লোন দিচ্ছে, তখন কিন্তু তারা 14% 15% চার্জ করে। কিন্তু স্যার এখন তো লোন পাচ্ছে না, ব্রোকারেজ হাউসগুলো পাচ্ছে না, মার্চেন্ট ব্যাংকগুলো পাচ্ছে না, এখন কেউই পাচ্ছে না নতুন ব্যাংকের কাছ থেকে। পাক বা না পাক, যে লোনটা নেওয়া আছে তার উপর তো চার্জ হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো হওয়া উচিত না। তারপর তো চার্জ হবেই। জি, আমি যেটা বলছিলাম, যদি ব্যাংক একজন অন্য গ্রাহককে যদি 9-10% সুদে ঋণ দেয়, সেক্ষেত্রে তার নিজস্ব ব্রোকারেজ হাউসকে যখন ঋণ দেবে, সেখানে সে 14-15%
যে যদি রাখে, তা আমি তো মনে করি যে সেই রাখাটা ঠিক না, এখানেও রেগুলেশনের দরকার রয়েছে। কোনো ব্যাংক তো নিজস্ব ব্রোকারেজ বা মার্চেন্ট ব্যাংকে ঋণ দিতে পারছে না, ওই এক্সপোজারে সমস্যা হয়ে যাচ্ছে। এবং কোনো ব্রোকারেজ বা মার্চেন্ট ব্যাংক যখন অন্য ব্যাংকে যাচ্ছে তখন কিন্তু সে পাচ্ছে না। 3 কোটি টাকা একটি ব্রোকারেজ হাউসগুলোর জন্য দেওয়ার একটা নিয়ম করে দিয়েছিল যে সর্বোচ্চ 3 কোটি টাকা দিতে পারবে, সেটি তো দিচ্ছেই না। এখন একটি ব্রোকারেজ হাউস 100 কোটি 200 কোটি টাকা লোন দিয়ে রাখছে, তার একটি ব্রোকারেজ হাউসের লাইসেন্সের দামও 100 কোটি টাকা উঠেছিল, এখনও 30-35 কোটি টাকা। তো সে 3 কোটি টাকা লোন নিয়ে কি করবে? আবার সেই 3 কোটি টাকাও পাচ্ছে না। তো আমরা তো শুনেছি যে কেন্দ্রীয় ব্যাংক একটা এই যে এক্সপোজারের যে সমস্যাটা একটা উদ্যোগ নিয়েছে, যেখানে কিছু অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এদিক সেদিক করে তারা যাতে শেয়ার সেল না করা লাগে, এবং এই তারল্য যাতে একটু স্বাভাবিক থাকে, এরকম উদ্যোগের কথা আমরা শুনেছি। এখন অপারেশনাল লেভেলে যে সমস্যাটা যদি হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে তাহলে মুদ্রা বাজার এবং শেয়ার বাজারের যেহেতু সমন্বয়েরও আমরা কথা শুনি, কিছু একটা কমিটি আছে, মিটিং হয়, সেখানে এই বিষয়টা আলোচনা করে সমাধান করা ভাই, উচিত। এই যে আপনি যেটি বললেন সেটি হচ্ছে যে আপনার 10টি ব্যাংকের যে 9টি ব্যাংকের বা 11টি ব্যাংকের ওভার এক্সপোজারের যেটা ডেফিনেশন তো সমস্যা আছে। ডেফিনেশনটা যদি ঠিক করতো, অনেক ব্যাংক তো 100-200 কোটি টাকা ইনভেস্টমেন্টে যেতে পারতো। শেয়ার শব্দটি থাকলেই সেটি নিয়ে আসা হয়েছে। তো আমার মনে হয় যেহেতু একটা সমন্বয়, এবং এইটা আপনি অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রীর সামনে গভর্নর ওয়াদা দিয়ে, যেটি দেশের সাবেক নেতারা বলেছেন, স্যারও জানেন, এখানে বসেই তারা বলেছেন যে অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী সামনে গভর্নর বলেছেন এটা ঠিক করে দিবেন। তারপরে গভর্নরের কাছে যখন যাওয়া হয় উনি বললেন যে এটা আমি দেখবো, বিএসসিতে পাঠাবো। বিএসসি বলছে যে আমার কাছে আসলে আমি এটা সুপারিশ করে দিব। বিএসসির কাছে যায় না, আবার এরা যায় বাণিজ্য মন্ত্রীর কাছে, বাণিজ্য মন্ত্রী আবার অর্থমন্ত্রীর কাছে। এই যে মানে একটি দীর্ঘসূত্রিতা, এটির মানে সবশেষ ফসল হলো এই যে নীতি সহায়তা। এবং নীতি সহায়তার যেটি মেইন সমস্যা ছিল ডেফিনেশন সমস্যা, ডেফিনেশনটাই তো ঠিক করা হয়নি। তো আমরা তো জানি যে এর আগে আপনার একটা সহায়তা দেওয়া হয়েছে ডেফিনেশনের ক্ষেত্রে, যেমন আপনার সাবসিডিয়ারি কোম্পানিকে যে মূলধন সরবরাহ করে ব্যাংকগুলো, সেটাকে ব্যাংকের এক্সপোজার হিসাবে, ক্যাপিটাল মার্কেট এক্সপোজার হিসাবে রাখবে না। তো ওটা তো এক ধরনের সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু তার ফলাফলটা কি হয়েছে স্যার জানতে পারবে। এবি ব্যাংক যদি কোনো একটি নন লিস্টেড কোম্পানির একটি শেয়ার কিনে, সেটি এক্সপোজারের মধ্যে নিয়ে আসা হয়েছে, সেটি কিভাবে? এটা আসলে আমরা এক্সচেঞ্জ কোম্পানি যদি করে, কোনো ব্যাংক বাইরে এক্সচেঞ্জ কোম্পানি করে, সেটি শেয়ার বাজারের মধ্যে তালিকাভুক্ত, মানে এক্সপোজারের মধ্যে নিয়ে আসা হয়েছে। সেটা হয়তো আগে ছিল, এই এখনো সেটি এটা এখনো আছে। এটা আইনে কি আছে? এটাকে লিস্টেড শেয়ার বলা আছে না শুধু শেয়ার বলা আছে? যদি আইনে শুধু শেয়ার বলা থাকে তাহলে অবশ্যই সবগুলোই আসবে, আর আইনে যদি লিস্টেড শেয়ার বলা থাকে তাহলে অন্য কথা। শেয়ার বলা আছে স্যার। এখন এটা দৃষ্টিভঙ্গি তো এক একজন এক, আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিভঙ্গিটাও দেখতে হবে, এবং সেখানে তাদের দৃষ্টিভঙ্গি স্বভাবতই, এবং এখানে বাজেলের প্রেশারও আছে যে ব্যাংকে যারা ডিপোজিট রাখছি, আমাদের মতো আমরা সবাই রাখছি, যার যা টাকা পয়সা আছে সেই টাকাটা যেন সুরক্ষিত থাকে, এটা দেখাও কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কর্তব্য। এবং একটা ব্যাংকে যদি আমি ওভার এক্সপোজড হতে দিই টু ক্যাপিটাল মার্কেট, সেটা ঝুঁকির পরিমাণ বেড়ে যায়। এবং ব্যাসেলের একটা মূল উদ্দেশ্যই হচ্ছে ব্যাংকে ডিপোজিটারদের ঝুঁকির পরিমাণটা কমানো, এবং তার একটা অংশ হিসাবেই ওভার এক্সপোজারও যাতে না হয় সেই ব্যবস্থা। স্যার, আমি একটি তথ্য জানতে যাচ্ছি যে আপনি তো বিএসসিসির চেয়ারম্যান ছিলেন, কোনো ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংক কোনো ব্যাংক থেকে ঋণ নিয়ে সেটি দিতে পারে নাই, এই প্রমাণ কি এখন পর্যন্ত আমার জানা মতে নেই? না, সেটা প্রশ্ন না। তাহলে প্রশ্ন ওখানে না, দিতে পারুক বা না পারুক সেটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে ঋণ প্রবাহ যদি পুঁজিবাজারে বেশি হয়ে যায়, তাহলে পুঁজিবাজার 2010 সালের মধ্যে ডিস্টর্টেড হয়ে যাবে। একদিকে পুঁজিবাজার ডিস্টর্ট হয়ে যাবে, অন্যদিকে যারা ডিপোজিটর ব্যাংকে তাদের রিস্কটা বেড়ে যাবে। সুতরাং এটা যে কোনো সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব, তাদের প্রধান দায়িত্ব হচ্ছে সেখানে যারা ডিপোজিটর আছে, টাকা জমা দিচ্ছে, তাদের ডিপোজিটটা যেন সুরক্ষিত থাকে, সেটাও তাদের দেখা কর্তব্য। একই সাথে পুঁজিবাজারও যেন মোটামুটি চলতে পারে, সেদিকেও তাদের নজর রাখা উচিত, যেটা তারা আগে খেয়াল করতো না। আমার মনে হয় ইদানিং তারা সেটা কিছুটা হলেও খেয়াল করা শুরু করেছে। জি জাকির ভাই, একদম শেষের দিকে যদি আপনি বলেন যে সার্বিক বিবেচনায় আপনার সাংবাদিকতার দীর্ঘদিনের অভিজ্ঞতায় এই পুঁজিবাজার নিয়ে আপনি অবশ্যই আশাবাদী হবেন, কিন্তু সেটি কত, মানে আরও কত সময় লাগতে পারে? 6 বছরেও একটি
মানে স্যার যেটি বললেন মোটামুটি আগের চেয়ে ভালো, কিন্তু একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, সেটি আপনি কত দিনে আশা করছেন, কত সময়, মানে একটি খুব তাড়াতাড়ি এটি হবে নাকি আরো দীর্ঘ সময় এই অপেক্ষা ধরনের করতে হবে? প্রেডিকশন করা তো মুশকিল যে কতদিনেই বাজারই হবে, মানে কিন্তু এটা তো স্যার যেটা- টাইম ফ্রেম বলা স্যার, সম্ভব হ্যাঁ, না, এই কিন্তু প্রোগ্রামে ঢোকার আগে আমি স্যারের সাথে আলাপ করছিলাম। স্যার যেটা বলছিলেন যে আপনার ওই 8-10 দিন কিংবা 15 দিন 1 মাসের এই উত্থান পতন দিয়ে আসলে পুঁজিবাজারকে ব্যাখ্যা করা ঠিক হবে না। ঠিক না, জি। উনি যেটা বলছিলেন যে এখনকার পরিস্থিতি যেটা, সেটা মোটামুটিভাবে একটা স্থিতিশীল স্যার, পরিস্থিতি। একটু আপনি আগে যদি দেখেন বলছেন, যে জি। খুব স্টিপ রাইজ কিংবা স্টিপ ফল কিন্তু এখন দেখা যাচ্ছে না, যে আজকে 200 পয়েন্ট বাড়লো, কালকে আবার 200 পয়েন্ট কমে গেল। যদিও এখন আপনার লেনদেনটা ওইভাবে যেটা প্রত্যাশিত, লেনদেনটা হয়তো 300-400 কোটি টাকাতেই আটকে আছে। আর আপনি অনুষ্ঠানের শুরুতে যেটা বলছিলেন যে প্রত্যেক বছর বাজেটের সময় কিন্তু বাজার একটু কষাস হয়ে যায় আর কি, হ্যাঁ, বাজারের সময় আমরা দেখি, কারণ একটা সেফ সাইডে থাকার একটা প্রবণতাও বাজারে থাকে। এখন আমাদের এবার বাজেটটা কালকে ঘোষণা হবে, এখানে দেখা যাক যে আমাদের, হ্যাঁ, শুধু শেয়ার বাজারের সাথে প্রণোদনার সাথেই কিন্তু শেয়ার বাজার সম্পর্ক না, ওভারঅল স্যার যেটা বলছিলেন যে বেসরকারি বিনিয়োগ চাঙ্গা করার পদক্ষেপ কি আছে, বিভিন্ন সেক্টরের উপরে বাজেটে কি ঘোষণা থাকছে, এটার উপরেও কিন্তু আমার পুঁজিবাজারের অনেক কিছুই নির্ভর করবে বলে আমার মনে হয়। জি দেখা স্যার, যাক, আমরা স্যার ধন্যবাদ আশা করি। আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাকির ভাই, ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, প্রথম আমাদের অনুষ্ঠানে আসলেন, আমরা আশা করছি আপনাকে আরও পাবো। দর্শক, আগামীকালকে বাজেট উত্থাপিত হচ্ছে এবং বাজেটে আসলে পুঁজিবাজারের জন্য আজকে আলোচনা যেটি বুঝলাম তেমন কিছুই থাকছে না, ভালো খারাপ কোনো কিছুই তেমন সরাসরি প্রভাব ফেলবে না। তো আশা করছি আপনারা দেখে শুনে বিনিয়োগ করবেন এবং আপনাদের বিনিয়োগকৃত অর্থ আপনার নিজের কোন শেয়ারে বিনিয়োগ করবেন সেটি ভালোভাবে দেখে নিন। আশা করছি বাজার ভালো থাকবে। আগামীকালকে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।